করাবো। সেটার জন্য আমাদের প্রয়োজনীয় রিসোর্স কি কি লাগতেছে হচ্ছে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। সেখান থেকে আমাদের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে শুধুমাত্র যে যে অংশটুকু নিয়ে, যেহেতু আমরা পুরো সিএস নিয়ে তো আর অ্যাসেসমেন্টের দিনে কাজ করতে পারবো না, একটা অংশ নিয়ে কাজ করতে হবে। যে অংশ নিয়ে আমি পারফর্ম করতে চাচ্ছি সেটা নিয়ে আমি কাজ শুরু করব। এখানে মোখলেসুর রহমান যিনি আছেন উনি একটা ইউনিট পছন্দ করেছেন যেটার নাম হচ্ছে মেক প্যান্টস। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম কাজ আমাদের এইটাকেই কপি করে নেন। এই মেক প্যান্টসের এই লাইনটাকেই কপি নিয়ে নেবেন। কপি নিয়ে আমরা প্ল্যানিং ম্যাট্রিক্সের ওই ছকে চলে যাব। হ্যাঁ, প্ল্যানিং ম্যাট্রিক্স ছকে গেলে এখানেও দেখেন ওই ইউনিট কোড অ্যান্ড টাইটেল আছে, জাস্ট পেস্ট করে দিবেন। আর বাম দিকেও এইখানেও এই একই জিনিস আছে, এটা পেস্ট করে দিবেন। তাহলে এটার কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ইউনিট কোড অ্যান্ড টাইটেল এটা কপি করে দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। উপরে যেটা লেখা আছে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন আপনি তো নিজে জানেন যে আপনার ওই অকুপেশনের নাম কি এবং লেভেল কত সেটা তো জানেন। তো সেটা অনুযায়ী লিখবেন। যেমন উনি লিখেছেন WSMO লেভেল 3, অর্থাৎ ওভেন সুইং মেশিন অপারেশন লেভেল 2। এটা উনি যেহেতু উনি এটার এক্সপার্ট, উনি দেখে লিখেছেন, কোনো ভুল হওয়ার কথা না। ঠিক আছে, নমিনাল আওয়ারটা দেখে দেখে লিখে দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, সেই সাথে আমরা যে ফরম্যাটস দিয়েছিলাম প্ল্যানিং ম্যাট্রিক্সের, সেখানে মনে একটু রদবদল ছিল, খেয়াল করে দেখেন তো। একটা ইউনিট ডেসক্রিপ্টরও ছিল মোখলেসুর রহমান, এটা আপনি বাদ দিয়েছেন। আচ্ছা, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয় না, বাদ দিলেও চলবে। হ্যাঁ, আপনি এখানে নমিনাল আওয়ার দিয়ে দিয়েছেন। ঠিক আছে, যদিও এই দুইটার কোনোটা এটার জন্য জরুরি নয়। ঠিক আছে, যেভাবে করতে চাচ্ছেন আগান। তাহলে এইবার এর পরের কাজ, হচ্ছে মূল কাজটা কিন্তু নিচে থেকে শুরু। পরের কাজ হচ্ছে এলিমেন্ট অথবা পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো বসানোই হচ্ছে মূল কাজ। এই ক্ষেত্রে আমরা জাস্ট কোত্থেকে কপি নিব খেয়াল করে দেখেন। আমরা ওই ইউনিটে চলে যাচ্ছি, আর বাম থেকে এই যে 1 নম্বর লেখা যেটা, এটাকে কপি নেবেন। কপি নিয়ে এই জায়গাতে বসাই দিবেন, এই জায়গাটাতে, অর্থাৎ এলিমেন্টের জায়গায় আমরা এটা বসাই দিব এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কিভাবে চিনবেন? যে ঘরটাতে ডান পাশের দেখেন ABCD গুলো মার্জ করে দেওয়া, এটা হচ্ছে এলিমেন্টের লাইন। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এলিমেন্ট মানে হচ্ছে যেখানে ডান পাশের ABCD অর্থাৎ অ্যাসেসমেন্ট মেথড যেগুলোতে মার্জ করে দেওয়া, এখানে এলিমেন্ট বসাবেন। আর তার নিচে যেগুলো আছে এগুলোতে বসাতে হবে পারফরম্যান্স ক্রাইটেরিয়া, সেটাও আমার ওইখান থেকেই। 1 নম্বর এলিমেন্টের জন্য মাত্র 2টা পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে, তাহলে আমরা এখান থেকে একবারে কপি নিয়ে নিতে পারি। ঠিক আছে, যদি আমরা কপি নিয়ে এখান থেকে দেখা যাক, এইখানে এই হচ্ছে 1.1, খেয়াল করে দেখেন দুইটাই কপি হয়েছে। আমরা কিন্তু দুইটা রাখবো না, একটা রাখবো। এখান থেকে নিয়ে, যেহেতু ওই শিটে আবার যাওয়া কষ্ট, আমরা এখানেই জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। তাহলে আমার দুইটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া এবং একটা এলিমেন্ট, এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এইটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? একটু রেসপন্স যদি করেন, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? এটুক সবাই ক্লিয়ার? যদি তাই হয় তাহলে আমরা একইভাবে আমরা চলে যাব পরের এলিমেন্ট নাম্বার 2, এটাও কপি নেবেন। কপি নিয়ে ওইখানে যে 2 নম্বর এলিমেন্ট এখানে পেস্ট করে দিবেন, এই পেস্ট। তাহলে এটা যদি হয়ে যায়, তাহলে এইখানে এই জায়গাগুলোতে আমাদের বসবে হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া। তাহলে পারফরম্যান্স ক্রাইটেরিয়া কয়টা আছে দেখা যাক। এখানে পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে 6টা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই 6টা পারফরম্যান্স ক্রাইটেরিয়াকে একবারও নিয়ে যেতে পারি,
ওখান থেকে আবার কপি নেওয়া যাবে সহজে। এটাকে আমরা এখানে দিলাম, তাহলে এখানে 6টা এসে গেছে। আমরা এখান থেকে একটা একটা করে নিচে দিয়ে দেই। 6টা রোতে যাবে, এটা মাথায় রাখতে হবে, একটা যেন 2টা না পড়ে, তাহলে আপনি মার্কিং করতে পারবেন না। তাহলে এইভাবে করে সরি আমার 6টা 6 জায়গায় চলে গেল। তাহলে 2 নাম্বার এলিমেন্টের কাজটাও আমরা শেষ করে ফেললাম। তাহলে এইভাবে করে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তাহলে এইভাবে করে আপনার যতগুলো এলিমেন্ট আছে, মোখলেসুর রহমানের এই ইয়ার ভিতরে মোট 5টা এলিমেন্ট আছে। 5টা এলিমেন্টকে উনি এখানে পুরোটা নিয়ে ফেলেছেন। তার মানে কি, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে যে সকল রিসোর্সের তথ্য আসার কথা ছিল সেই সবগুলো কিন্তু আমার এখান থেকে এসে গেছে। আমি আবার একটু সিএস থেকে দেখে আসতে পারি। সিএস এ মোট এলিমেন্ট আছে 1 2 3 4 5, আর সর্বশেষ পারফরম্যান্স ক্রাইটেরিয়া হচ্ছে 5.3। তাহলে আমরা একটু প্ল্যানিং ম্যাট্রিক্সে যাই, দেখি কি হলো। 5.3, 5.3, হ্যাঁ 5.3 এ পর্যন্ত আছে। ঠিক আছে, বাকি ডিজাইনগুলো কি, প্রত্যেকটা এলিমেন্টের ডান পাশের ABCDর 4টা কলাম মার্জ করা, প্রত্যেকটাতে মার্জ করা, 3 নম্বর এলিমেন্টে মার্জ করা, 2 নম্বর এলিমেন্টে মার্জ করা। তার মানে ধরে নেওয়া যায় যে এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স যেটা আছে সেটা এখন আমাদের কাজের উপযোগী আছে। আমরা একটু কষ্ট করে এখানে যদি একটু ইয়া করে দেই, হ্যাঁ এটা যদি আমরা এটা এনে দেই, তাহলে এটা নিয়ে মনে হয় কথা থাকে না একটু, যে আমরা এখান থেকে এই ইউনিট ডেসক্রিপ্টর এটা যদি একটু এনে দেই কষ্ট করে, তাহলে সবারটা একরকম হয়ে যায়। কি বলেন মোখলেস? এই দুইটার কোনোটাই সমস্যা না, ঠিক আছে। তো আগেরটাতে আগের ফরম্যাটে ছিল ইউনিট ডেসক্রিপ্টর, এটাতে আছে নমিনাল আওয়ার্স। আমরা বলতেছি তাহলে দুইটাই থাক, ঠিক আছে। কারণ যখন আপনি ফুল ডিজাইন করবেন তখন তো সবগুলো লেখা সম্ভব হয় না, হ্যাঁ, প্ল্যানিং ম্যাট্রিক্সে। আচ্ছা, তাহলে এখন আমার ইউনিট ডেসক্রিপ্টরও আছে, নমিনাল আওয়ার্সও আছে, কোনো সমস্যা তো নাই, ঠিক আছে। তাহলে এটা প্ল্যানিং ম্যাট্রিক্স কমপ্লিট আপাতত আমরা ধরে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে প্ল্যানিং ম্যাট্রিক্স অনুযায়ী রিটেন ওরাল ডেমনস্ট্রেশন মানে জব শিট বানানো। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা কিভাবে যাব সেটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা ABCD এই 4টাকে আগে মাথায় নেই। A মানে হচ্ছে ডেমনস্ট্রেশন, B মানে হচ্ছে ওরাল কোশ্চেন, C মানে হচ্ছে রিটেন টেস্ট, আর D মানে হচ্ছে এই পোর্টফোলিও অথবা লগ বুক অথবা স্যাম্পল প্রোডাক্ট, এরকম কিছু, অর্থাৎ যেটা সাধারণত আমাদের দেশে এখন পর্যন্ত অ্যাসেসমেন্টে তেমন একটা অ্যাপ্লাই হয় না এটা। তো সেটা আছে থাক, আমরা খুব একটা ব্যবহার করতে চাইবো না এটা। তাহলে এই ABC রিটেন ওরাল ডেমনস্ট্রেশন, এই 3টা নিয়ে আমাদের এখন ভাবার বিষয়। আমরা এই 3টা নিয়ে 3টা আমাদের টুল তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি বলেন? অবশ্যই। মানে এরকম করতে যাচ্ছেন? এরকম কোনো সমস্যা নাই। আপনি ডিজাইনার, আপনার ডিজাইনে ডিজাইন হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ডিজাইনটা পারি কিনা এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে রিটেন, বিতে ডেমনস্ট্রেশন, সিতে হচ্ছে ওরাল, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে আমি রিটেন কোশ্চেন কিভাবে করব, আমার এখান থেকে যে সকল পয়েন্টে পারফরমেন্স ক্রাইটেরিয়াতে আমি বুঝবো যে
আমার রিটেন কোশ্চেন করতে সহজ হবে বা এটা রিটেন কোশ্চেন দিয়ে যাচাই করা যাবে, হ্যাঁ, সেখানে আমি রিটেনের কোশ্চেন করব। যে সকল পারফরমেন্স ক্রাইটেরিয়া শুধুমাত্র কাজ দিয়ে যাচাই করা যাবে, রিটেন দিয়ে যাবে না, সেটাতে আমি ডেমনস্ট্রেশনে শুধু প্রশ্ন করব। যে সকলতেই শুধু ওরাল দিয়ে যাচাই করা যাবে, অন্য কিছু দিয়ে করা যাবে না, সেটাতে আমি শুধু ওরাল করব। এখন যদি কোনো বিষয় এরকম আমার আসে যেটা দিয়ে আমি রিটেনও যাচাই করতে পারবো, ডেমনস্ট্রেশনও পারবো, ওরালেও পারবো, তাহলে আমি সেখানে 3 ধরনের প্রশ্নও করতে পারি। ঠিক আছে? যেমন এখানে প্রথম প্রান্তে টিক চিহ্ন দেওয়া অস দিয়ে, যেটা পিপিই নিয়ে কথা, সেখানে রিটেন, ওরাল, ডেমনস্ট্রেশন 3 ভাবেই তো যাচাই করা সম্ভব। কারণ আমি রিটেনের প্রশ্ন করতে পারি 5টি পিপির নাম লিখুন, অথবা ফুসফুস রক্ষা করে কোন পিপি, হাত রক্ষা করে কোন পিপি, এর প্রশ্ন করতে পারি। আবার আমি ডেমনস্ট্রেশনে দিতে পারি যে পিপি সংগ্রহ করো, পিপি পরিধান করো। আবার ওরালে করতে পারি যে পিপির সুবিধা কি, পিপি কেন ব্যবহার করতে হয়। তার মানে এটা সব জায়গায় ব্যবহার করা প্রশ্ন হিসেবে দেওয়া যেতে পারে। তাহলে আমি এখান থেকে জাস্ট করব কি, এখানে আমি টিক চিহ্ন দিব। তাহলে সাপোজ আমরা 5টা রিটেন কোশ্চেন করতে চাই, তাহলে টোটাল এই 1 থেকে শুরু করে 5 নম্বর এলিমেন্ট পর্যন্ত আমার 5টা টিক চিহ্ন লাগবে। ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে পিপিতে টিক চিহ্ন দেওয়া আছে, রিটেন, আমরা আরো 5টা টিক চিহ্ন একবারে দিয়ে নিই। হ্যাঁ, মানে যাতে টিক চিহ্ন দিবেন ওইটা যেন প্রশ্নে যায়, এটা হচ্ছে বিষয়। এখন যদি ধরেন আপনি, এটা তো আমরা প্ল্যান করছি কয়টা, আপনি কতগুলো প্রশ্ন করবেন এটা আপনার স্বাধীনতা, হ্যাঁ, তবে এটা সময় বিবেচনায় রাখতে হয়। তো এখন আমরা এখান থেকে রিটেন কোশ্চেন করতে চাই। আমি যদি মনে করি যে আমি 35টা রিটেন কোশ্চেন করব, তাহলে আমাকে ওইভাবে টিক চিহ্ন দিয়েও সেখান থেকে আমাকে কোশ্চেন করতে হবে। এখন আমি একটা টিক চিহ্নের এগেনস্টে 4টা 5টা কোশ্চেন করতে পারি, অসুবিধা তো নাই। আমার তো অস নিয়ে, সেফটি নিয়ে, পিপি নিয়ে আমি 3-4টা প্রশ্ন তো করতে পারি, অসুবিধা নাই, তো করা যায়। ঠিক আছে? তাহলে আমরা যেখান যেখান থেকে রিটার্ন করতে চাচ্ছি সেখানে আমরা একটু টিক চিহ্ন দিয়ে নিই আগে। এই 2টা হয়েছে, এরপরে হচ্ছে এই এই এখানে দিয়ে একটা 3টা হয়েছে, হ্যাঁ, এই টুলস এর ম্যাটেরিয়ালসে 4টা, এরপরে হচ্ছে 5টা, এরকম 5টা টিক চিহ্ন দিলাম, হ্যাঁ। তাহলে 5টা টিক চিহ্ন দিলাম, তাহলে আমি কি করব, 5টা কোশ্চেন করব কমপক্ষে, অথবা যদি একই বিষয় মিলে যায়, 2টা টিক চিহ্ন যদি একই রকম বিষয়ে দেই, তাহলে আমি কি করব, তাহলে একটা প্রশ্ন করলেও হয়ে যাবে। যেমন আমি এখানে টিক চিহ্ন দিলাম, সাপোজ 2টাই তো পিপি বা অস নিয়ে, হ্যাঁ, সেফটি নিয়ে, তাহলে 2টা টিক চিহ্ন থেকে কিন্তু আমি একটা প্রশ্ন করলেও এটা কভার হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারতেছেন কিনা আপনারা? অর্থাৎ যে বিষয়ে আমি টিক চিহ্ন দেবো ওই বিষয়ে যেন প্রশ্ন আমার থাকে। তাহলে আমরা এতে রিটার্ন কোশ্চেন করতে চাই, প্রথম কোশ্চেনটা আমার কি নিয়ে করতে চাচ্ছি, প্রথম কোশ্চেনটা আমার হবে হচ্ছে অস নিয়ে, পিপিই নিয়ে। তাহলে আমরা একটা রিটার্ন কোশ্চেন বের করি, একটা রিটার্ন কোশ্চেন, এই রিটার্ন টেস্ট। ঠিক আছে? এখানে আমরা কোশ্চেন করব, আমরা আপাতত যাচ্ছি 5টা, আগে খালি করে নিই, খালি না থাকলে বোঝা যাচ্ছে না কতদূর কাজ হচ্ছে। ঠিক আছে? তাহলে কোশ্চেনের ক্ষেত্রে এই এই যে প্রথমে কি এখানে হচ্ছে এটা লিখতে হয় আগে, হ্যাঁ, অকুপেশন লেভেলটা লিখে দিতে হয়, নাহলে বোঝা যায় না, এটা লেখাই থাকে সব সময়, মাথায় রাখতে হবে। আচ্ছা, কোশ্চেন 5টা এখানে খালি। প্রথম প্রশ্ন আমরা কি দিয়ে করতে চেয়েছিলাম, পিপি, আমরা প্রশ্ন করলাম। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন কি নিয়ে হওয়ার কথা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পার্টস অফ প্যান্টস। ঠিক আছে? তাহলে এটা দিয়ে আমরা কি প্রশ্ন করব, পার্টস অফ প্যান্টসে, ঠিক আছে, পার্টস অফ প্যান্টস, রিটেন কোশ্চেন, সরি। তাহলে কি প্রশ্ন হতে পারে পার্টস অফ প্যান্টস নিয়ে? পারেন 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 পারেন। হ্যাঁ,
সেলফ থেকে হ্যাঁ হয়, হতে পারে। কথা হচ্ছে আপনি প্রশ্ন জোগাড় করবেন, যদি সিভিল এন্ড সেলফ থেকে নেন খুব ভালো, কিন্তু সব প্রশ্ন পাবেন কিনা এটা তো প্রশ্ন, তাহলে আবার আপনাকে মিলাইতে হবে যে আমার সাথে মিলে কিনা। ঠিক আছে, আর এখান থেকে কৌশলের প্রশ্ন করে দেয়া যায়, এটা একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখেন। এই যে এখানে আমি বুদ্ধি করে টিক চিহ্ন দিয়েছি, কারণ আমি এইটা লিখবো, এইটা হ্যাঁ, হ্যাঁ এটা আমি লিখবো, আমি জানি না এটা কি, কিন্তু আমি লিখবো। এইটা আমি এরকম প্রশ্ন করতে যাচ্ছি। বুঝলেন না প্রশ্ন সুন্দর? এসএমবি মিনিং, ঠিক আছে, এরকম প্রশ্ন করা যাইতে পারে তো। এসএমবি লিখে দিবে, এসএমবির উত্তর যারা উত্তর জানে তারা লিখবে। আমি এটা দেখে প্রশ্ন লিখে দিয়েছি। আচ্ছা এরপরে কি প্রশ্ন করতে চাই আমি, এরপর একটা বিষয় আছে হচ্ছে টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস। টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস, এখান দিয়ে সুন্দর প্রশ্ন করা যায়। টুলস, হোয়াট ইজ, এরকম প্রশ্ন দেওয়াই যেতে পারে। ঠিক আছে, হোয়াট ইজ হ্যান্ড টুলস প্রশ্ন। হ্যাঁ যত ইচ্ছা প্রশ্নের এখন প্রশ্ন পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। আপনার যেহেতু এটা আপনার অকুপেশন, আপনি এটাতে জানেন, হ্যাঁ আপনি পারবেন, স্বাভাবিক কথা। আচ্ছা এরপরে হচ্ছে স্টিচ ডিফেক্ট, এটাও সেম প্রশ্ন আমরা করব, এটা দিয়ে একদম এখান থেকে কপি করে এটা দিয়ে প্রশ্ন করে করা যায় সুন্দরভাবে। ঠিক আছে, এই যে হোয়াট ইজ, এই যে হয়ে গেল প্রশ্ন, তাহলে প্রশ্ন আমরা করে ফেললাম, তাই না? প্রশ্ন করা শেষ, রিটেনের প্রশ্ন করা শেষ। তাহলে রিটেনের প্রশ্নের আমরা তো প্ল্যানিং ম্যাট্রিক্স চেক করে করেই করেছি, এখানে যেভাবে টিক চিহ্ন দেওয়া আছে সেভাবেই তো ওখানে করেছি। যদি এভাবে করা থাকে তাহলে ভুল হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, রিটেন হয়ে গেলে, আমরা এখান থেকে এবার জব শিট বানাতে পারি, জব শিট। ঠিক আছে, এখন সমস্যা জব শিটেই পড়েছেন নাকি? জব শিট, আচ্ছা এখন বলেন মোখলেসুর রহমান, আপনি বলেন যে এখানে যেগুলো আছে আপনি পুরোটাই কি প্রেজেন্টেশনে আসবে নাকি এর কোনো একটা অংশ আসবে? আপনি যে জবটা যে দিবেন ছাত্রদেরকে ওই অ্যাসেসমেন্টের দিনে তাদেরকে তো জব দিবেন, জব দিলে আপনি কি পুরোটাই এই যে মেক প্যান্টস পুরোটাই দিবেন নাকি একটু অংশ করতে বলবেন? ব্যাক পার্ট, ঠিক আছে, তাহলে ব্যাক পার্ট দিতে চাইলে যে সকল কমন বিষয় আছে, যেমন সে কি সেফটি প্রসিডিউর মেনটেন না করে কাজ করতে পারবে? সেফটি লাগবে, তাহলে আমরা টিক চিহ্ন দেওয়া শুরু করি। এবার দেখেন এই যে 1 নম্বরে টিক চিহ্ন দিন, সেফটি লাগবে, তাহলে এটাও তো লাগবে না, সেফটি গিয়ার চেক করবেন, লাগলো। এরপরে দিচ্ছেন প্যান্টের পার্টস, হ্যাঁ ঠিক আছে, মেশিন স্টিচ, এই সবগুলো দেন, সবগুলো দেন। এটা মূল মূল কাজ না আপনার, এটা এগুলো সব দিয়ে দেন, সমস্যা নেই। এই স্টেপগুলো মিস করলে কি আপনার জব হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আপনি এই স্টেপ বাদ দিয়ে, এই স্টেপগুলো বাদ দিয়ে আপনি ব্যাক পার্ট বানাতে পারবেন কিনা, এটা হচ্ছে জাতির কাছে প্রশ্ন। মনে হয় পারবেন না। অর্থাৎ আপনি যদি প্যান্টের পার্টসগুলোকে ইন্টারপ্রেট না করেন, অর্থাৎ কিভাবে কোন পার্ট বানাবেন এটা যদি না করেন, ঠিক আছে, তাহলে আপনি কি প্যান্ট বানাতে ব্যাক পার্ট বানাতে পারবেন? এখানে পড়ে দেখেন, ব্যাক পার্ট অফ প্যান্টস আর আইডেন্টিফাইড অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এই যে প্যান্টের পার্টসগুলো আগে আইডেন্টিফাই করলো, এরপরে প্রসেস অফ মেকিং প্যান্টস আর ইন্টারপ্রেটেড অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট, প্যান্টের ওই যে পকেটটা কত সাইজের হবে এটা হচ্ছে ইন্টারপ্রেট করা। ঠিক আছে, স্টিচ অপারেশন ফর প্যান্টস আর ইন্টারপ্রেটেড, সেলাইটা কত রকমের হবে
সেলাইতে বিভিন্ন রকম দেন না আপনারা, 2 লাইন 1 লাইন মোটা চিকন দেন তো, তাহলে এগুলো তো হিসাব লাগেই তো। না না, এটা সেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে এই কাজগুলো তো আপনার লাগেই, এগুলো ছাড়া তো আর কাজ হয় না, স্টেপগুলো বাদ দিলে তো কাজ হবে না। তাহলে এই জন্য টিক চিহ্ন দিয়ে দিচ্ছেন। টিক চিহ্ন বেশি দেওয়ার একটা সুবিধা আছে, হ্যাঁ সেটা একটু পরে বলতেছি, দেখেন আগে টিক চিহ্ন দিয়ে নেই। আচ্ছা, এরপরে আমরা বলতেছি যে চেক স্টিচ কোয়ালিটি। হুম, এখান থেকে কমপক্ষে একটা দুইটা টিক চিহ্ন তো দিবেন। হ্যাঁ, চেক করবেন না? চেক করা লাগে না? বলেন তো, সেলাইগুলো কি চেক করবেন না ভাই? চেক করবেন, তাহলে চেকে তো ডেমনস্ট্রেশনে থাকবে, ডেমনস্ট্রেশনের অংশ। এরপরে সুইং মেশিন বন্ধ করবেন তো, তাই সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিছি। তার মানে সব টিক চিহ্ন, ঠিক আছে। এবার এখান থেকে সিমিলার যে বিষয়গুলো আছে সেখান থেকে নিয়ে একটা করে স্টেপ লেখেন। দেখেন পিপিই তে প্রথম দুইটাই তো পিপিই, তাহলে পিপিই নিয়ে আপনি একটা স্টেপ লেখেন। দেখেন পিপিই জব শিট, এইখানে এখানে পিপিই নিয়ে আমরা একটা স্টেপ লিখি, বাকিগুলো পরে চিন্তা করা যাবে। আচ্ছা, সিলেক্ট অ্যান্ড ইউজ পিপিই, এটা ঠিক আছে তো। তার আগে আমরা কাজটা লিখি। এটা হচ্ছে ব্যাক পার্ট অফ এ জব, ঠিক আছে নাকি দেখেন। মেক ব্যাক পার্ট অফ এ প্যান্ট, এটা আমার জবের নাম, ঠিক আছে। প্রসিডিউরে আমরা আচ্ছা দিচ্ছি, সবাই বুঝুক একটু। অ্যাটাচড ব্যাক পকেট, আচ্ছা এই তো, এবার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা টিক চিহ্ন মিলাই আপনার প্ল্যানিং ম্যাট্রিক্স। তাহলে প্রথম দুইটা টিক চিহ্ন দিয়েছি কিসে, পিপির জন্য। পিপি নিয়ে আমরা স্টেপ দিয়ে দিয়েছি, মানে এটার কাজ শেষ, দুইটা টিক চিহ্নের কাজ একটাতেই শেষ, ঠিক আছে। এরপরে আসেন ইন্টারপ্রেট প্রসেস অফ মেকিং প্যান্টস, এখান থেকে এমন কিছু দেন যাতে করে এটা ইয়া হয়ে যায়, অথবা অথবা এগুলো সরাসরি দেওয়া যায়, দেখেন এইভাবে দেওয়া যায়, একটু একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, এটাকে আমরা সরাসরি জব শিটে দিয়ে দিতে পারি এইভাবে। কিভাবে? দেখেন এখানে আইডেন্টিফাইড, হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে সামনে দিবেন। এখন এখানে কোনটা দিবেন, পার্টস অফ প্যান্টস, এখানে দিবেন ওই যে ওইটা ব্র্যাকেটের ভিতরে, তাহলে স্পেসিফিক হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওইখান থেকে স্টেপ নিয়ে সেভাবে বানানো যাবে তো, আরো বাকিগুলো এখান থেকেই সবগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে একটা একটা করে বানাই দিবেন, সহজ কথা, কোনো অসুবিধা নাই এটাতে, বুঝছেন। এইভাবে করে এখানে নিয়ে এসে বসায় দিবেন, আর এইভাবে ফরম্যাটটা চেঞ্জ করে দিবেন। এগুলো তো ছোট ছোট লাগে। যদি কখনো দেখেন, যদি কখনো দেখেন যে একই বিষয়ে দুইটা টিক চিহ্ন, মানে দুইটা টিক চিহ্ন দিচ্ছেন কিন্তু দুইটার বিষয় সেম, তাহলে দুইটা থেকে একটা পয়েন্ট লিখে দিলেও হবে। যেমন আমরা ওই যে পিপি নিয়ে দুইটা টিক চিহ্ন দিয়েছি, কিন্তু আমরা লিখেছি কয় লাইন, এক লাইন, এক লাইনের ভিতরে দুইটা কথা লিখে দিয়েছি। সিলেক্ট অ্যান্ড ইউজ মানে কি, দুইটা দুইটা কথা পিপি নিয়ে কথা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে করে বাকি যতগুলো আছে আমরা এখান থেকে মোটামুটি
এখান থেকে অনেকগুলো স্টেপ, এই জায়গায় দেখেন এসওপি দিয়ে দুইটা কথা আছে না, ঠিক আছে, এটা একটা ইন্টারপ্রেট করা। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখুন একটা দেন, একটা দেন, একটা দিয়ে এটা পূরণ করে দেন। এই এইভাবে ইজিলি এটা করে ফেলা যায়, জটিল কিছু না। মানে যদি আমরা ঝামেলা করতে না চাই, বেশি বুদ্ধি খাটাইতে না চাই, তাহলে এটা হচ্ছে সহজ উপায়। আর যদি আমার দক্ষতা থাকে এই জবটাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ লেখার, তাহলে এই প্রসেসটাতে আমরা সরাসরি এইভাবে না লিখে এটার জন্য যে ল্যাঙ্গুয়েজ লিখলে সুন্দর হয় সেটা আমরা লিখব, ঠিক আছে। এইভাবে করে একটার পর একটা পয়েন্ট লিখে যাবেন। হ্যাঁ, যদি দেখেন যে একটা পয়েন্ট দিয়ে দুইটা তিনটা লাইন কভার করা যাচ্ছে, সেটা করে দিবেন। বুদ্ধি করে যেটা করবেন, প্রথম দুইটা তিনটা টিক চিহ্ন যেন হুবহু মিল থাকে, পরের গুলো একটু এদিক সেদিক হলে সমস্যা নাই। তা আমরা তো এ পর্যন্ত মিলাই লিখছি, কি বলেন? 4 নাম্বার পর্যন্ত আমাদের মিল আছে, তাহলে তারপরের গুলো ওইভাবে সিরিয়ালি একটু না মিললেও চলবে। তো অনেকগুলো স্টেপ দিয়ে দিবেন এইভাবে। হ্যাঁ, এই যেমন এটাকে আমরা দিয়ে দিতে পারি, টুলস দিয়ে দিতে পারি। এরপরে এটাকে সামনে দেন। এইভাবে তো আমরা করতে পারতেছি। এটা এটা আপনারা বুঝেন নাকি, এটা বলেন তো, একটু একটু হেল্প করেন আমাকে। সিলেক্ট এন্ড কালেক্ট টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস, এভাবে করে চলতে থাকবে। আপনার যতগুলো আছে একটু কষ্ট করে আপনি জাস্ট এখান থেকে অনেকগুলো জব শিটে অনেকগুলো স্টেপ দিবেন, অনেকগুলো অনেকগুলো। আমাদের যখন জব শিট দেয় অ্যাসেসমেন্টের দিনে, সেখানে অনেক স্টেপ থাকে না, খেয়াল করে দেখেন যে একটাও বাদ থাকে না। হ্যাঁ, জব শিটে 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা জব শিটের স্টেপ দিয়ে থাকে, একটাও বাদ দেয় না। আমরা পুরাটাই দিয়ে দিব প্রয়োজনে, বাদ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তাহলে এভাবে করে সবগুলো দিয়ে দিবেন। লাস্ট লাইন যেটা হবে এটা, লাস্ট লাইন এটা দিবেন, ঠিক আছে। এরকম অনেকগুলো হবে, অনেকগুলো হবে। এখানে মনে করেন 25 নম্বর, 25 নম্বর এসে এইটা, ঠিক আছে। তাহলে এটাকে দিলেই, মাঝখানে স্টেপগুলো পূরণ করলে আপনার এটা হয়ে গেল। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কি না? কেউ কি এ পর্যন্ত করতে পারবেন না, এরকম কেউ আছেন? এটা এটা মেনে করতে পারবেন না? বলেন। টাইম, টাইম আপনার পছন্দ মতো দিবেন, সমস্যা নাই, ঠিক আছে, আপনার পছন্দ মতো দিবেন এই কাজটা। আচ্ছা, এই যে কাজটা, এই কাজে আপনার চাইতে বেশি এক্সপার্ট কিন্তু আর কেউ নাই ওখানে, এটা মাথায় রাখতে হবে। কারণ আপনি এটা দক্ষ মানুষ, আপনি এটাতে স্কিলে কম্পিটেন্ট হয়েছেন, এটারই আপনি অ্যাসেসমেন্ট নেবেন, আপনি এটা ডিজাইন করতেছেন, সুতরাং অ্যাসেসরের চাইতে আপনি এটা ভালো বুঝেন। আপনি আপনার মতো যে যে টাইমের ভিতরে এটা কভার করা সম্ভব সেই টাইমটাই দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যান্ড ব্যাক পার্টে যদি আপনার আধা ঘন্টা লাগে তো আধা ঘন্টা দিবেন, 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল হচ্ছে জব শিট। বাকি থাকলো হলো বাকি থাকলো হলো ওরাল, ওরাল। এবার ওরালও কিছু প্রশ্ন এরকম করে দিতে হবে। তো ওরালের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যেটাতে আপনি রিটেন দিয়েছেন, ব্যতিক্রম কিছু থেকে ওরাল করেন, সুবিধা হয়। তাহলে টিক চিহ্নটা দেখতে সুন্দর দেখা যায় না? সবগুলো এলিমেন্ট থেকে একটা দুটো করে ওরাল কোশ্চেন করেন, এভাবে করে।
হ্যাঁ, ওরাল যে কয়টা প্রশ্ন করবেন সে কয়টা ওরাল টিক দিবেন। ওরালের তো টিক দিতে হবে, ওরাল কোশ্চেন তো করতে হবে। তাহলে এখানে যেগুলো আমরা টিক চিহ্ন দিলাম এগুলো যে ওরাল ওরাল কোশ্চেন করব। আচ্ছা, মাথায় রাখা উচিত যে যেহেতু আমরা তাদের নলেজ যাচাই করেছি রিটেন দিয়ে, তাহলে যে সকল বিষয়ের নলেজ আমরা রিটেন দিয়ে যাচাই করলাম, আমি যদি ওরাল দিয়ে অন্য একটা বিষয়ের নলেজ যাচাই করতে পারি তাহলে তো অ্যাসেসমেন্ট আরো ভালো হয়। এই জন্য চেষ্টা করা উচিত যে রিটেন যে কোশ্চেন হয়েছে যে বিষয় থেকে, অন্য একটা বিষয় থেকে আমি ওরাল কোশ্চেন করতে পারলে আমি বেশি যাচাই করতে পারলাম। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমরা ওরালের প্রশ্ন দিতে পারবো। ঠিক আছে, তাহলে ওরালের প্রথম প্রশ্নটাই পিপিই নিয়ে। হ্যাঁ, এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এসওপি নিয়ে। এই দুইটা প্রশ্ন আমরা ওরালে ওরালে করে দিতে পারি, ওরাল। তাহলে প্রথম প্রশ্নটা আমরা পিপিই নিয়ে, প্রথম প্রশ্ন পিপির সাথে এটা মিল আছে, এটা রাখা যাইতে পারে। হ্যাঁ, এরপরে এসওপি, এসওপি, এভাবে করে দ্বিতীয় প্রশ্ন, এইভাবে করে তৃতীয় প্রশ্ন, এইভাবে করে চতুর্থ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, যদি 10টা প্রশ্ন করতে চান 10ম প্রশ্ন। ঠিক আছে, একই বিষয়ে টিক চিহ্ন দিয়ে এই একই বিষয় থেকে কিন্তু আপনি মাল্টিপল প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে একই প্রশ্ন, এই যে পিপিইতে টিক চিহ্ন দিয়েছেন, পিপিই থেকে আপনি 5টা প্রশ্ন করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, এই প্যান্টের পার্টসের উপর থেকে আপনি অনেকগুলো প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা কি বুঝতেছেন বিষয়টা? তাহলে এভাবে করে আমরা প্রশ্ন করে ফেলবো। প্রশ্ন করা হয়ে গেলেই এই ওরালের ইয়াটা শেষ। এটা পার্টস অফ, ঠিক আছে, আমি ছাত্রকে প্রশ্ন করলাম আপনি প্যান্টের যে পার্টসগুলো আছে এগুলো একটু বর্ণনা করেন। একটু একটু বড় প্রশ্ন ছুড়ে দিলাম, ওখানে তো মেন পার্টসের কথা বলেছিলাম। এবার প্রশ্ন করে যাচাই করতে চাচ্ছি যে আসলে সে কতদূর জানে একটু বুঝি। তো বললাম ঠিক আছে, প্যান্টের পার্টসগুলো বলেন, পার্টসের বর্ণনা দেন। তাহলে একটা ডিপলি নলেজ যাচাই করার প্রশ্ন হলো। হ্যাঁ, আচ্ছা, এভাবে করে এই প্রশ্নগুলো করা উচিত। এর মধ্যে কিছু কিছু প্রশ্ন এরকমও থাকা উচিত যে সকল প্রশ্ন দিয়ে যাচাই করা যায় যে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, সেটা যাচাই করবেন কিভাবে, সেরকম একটা প্রশ্ন তো ইয়াতে থাকা উচিত। সেরকম একটা প্রশ্ন কেউ বের করে দেন তো দেখি। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট প্রশ্ন আমরা এখান থেকে, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট কি আপনাদের মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে একটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট প্রশ্ন সবাই মিলে বের করেন, কিভাবে হতে। এই গার্মেন্টস আলাদা, এই গার্মেন্টস যিনি আছেন তিনিই বলেন, আমাদের আর ইয়া কি বলেন। না না, এটা তো কন্টিনজেন্সি হলো না। ও, এই প্রশ্ন, বুঝতে পেরেছি। তাহলে আমরা প্রশ্ন করব এইভাবে, ইফ ডোন্ট হ্যাভ বাটন, হোয়াট। হ্যাঁ, এই তো সুন্দর প্রশ্ন হবে, ভেরি গুড। যদি বাটন না থাকে কি করবেন? তাহলে এরকম কিছু প্রশ্ন দিয়ে আমরা একটা একটা দুইটা প্রশ্ন রিটেনেও হতে পারে, এরপরে হচ্ছে এই ওরালেও হতে পারে, কন্টিনজেন্সি ম্যানেজমেন্টের প্রশ্নটা আমরা রাখবো যাতে করে এটা দিয়ে যাচাই করা যায় তার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আছে কি নাই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তাহলে এইভাবে করে আমরা 3টা কোশ্চিন রেডি করে ফেললাম। ঠিক আছে, তাহলে এইটুকুতে আশা করা যায় আপনাদের আর কোনো সমস্যা হবে না। কি বলেন আপনারা, সমস্যা হবে? এই 3টা টুল ডিজাইন করতে পারবেন তো? আচ্ছা, এইবার আসেন, আমরা প্রশ্ন তো করলাম, এখন যাচাই বাছাই তো করতে হবে। যাচাই বাছাই করতে গেলে তো এই
রেসপন্স শিট লাগবে বা চেকলিস্ট লাগবে, সেই চেকলিস্টগুলো একটু দেখে আসি। চেকলিস্টের মধ্যে একটা লাগে হচ্ছে এই অবজারভেশন চেকলিস্ট। হ্যাঁ, ডেমনস্ট্রেশন অবজারভেশন চেকলিস্ট লাগবে। হ্যাঁ, এরকম। ঠিক আছে, এটা বাদও দেওয়া যেতে পারে। ডান পাশে যেটা নট অ্যাপ্লিকেবল থাকতেও পারে, নাও পারে। হ্যাঁ, এরকম হতে পারে। কোথায় গেল ঝামেলা? আচ্ছা, তাহলে এখানে এখানে কি কি আছে মূলত? ঘুরে ফিরে কিন্তু আমরা ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া আর এলিমেন্টের মধ্যেই থাকবো। হ্যাঁ, হ্যাঁ, দেখেন ডেমনস্ট্রেশনের চেকলিস্টের এখানে আমরা ওই ঘুরে ফিরে পারফরমেন্স ক্রাইটেরিয়া যেগুলো, সেগুলো এখানে নিয়ে চলে আসবো। তাহলে পাবো কোথায়? এগুলো পাবেন কোথায়? পারফরমেন্স ক্রাইটেরিয়া এই যে সিএস এর ভিতরে পাবেন। আর সিএস থেকে তো আমরা প্ল্যানিং ম্যাট্রিক্সে নিয়ে আসছি না। তাহলে জাস্ট তাহলে এখান থেকে কপি করে দিতে পারেন, একটা উপায় আছে। অথবা সিএস থেকেও আমরা নিয়ে আসতে পারি, সেটাও আছে। হ্যাঁ, আমরা যেখান থেকেই পারি। তাহলে সেটা সরাসরি পারফরমেন্স ক্রাইটেরিয়ার মাথায় রাখতে হবে, আমার পারফরমেন্স ক্রাইটেরিয়া একটাও যেন বাদ না যায়। হুম, এখন সিএস থেকে তো এই যে সিএস থেকে আমরা নিয়ে কি করছি, সেল টু সেল ভিন্ন বসাইছি। সুতরাং এখান থেকে কপি না নিয়ে আমি যদি এখান থেকে কপি নেই, সরি, আমরা যদি প্ল্যানিং ম্যাট্রিক্স থেকে কপি নিয়ে যাই তাহলে ইজি হবে সম্ভবত। দেখেন, খেয়াল করেন, এখান থেকে যদি আমরা কপি নেই তাহলে আমরা জাস্ট ইজিলি এখানে এটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এভাবে চলে যাবে আর কি। তাহলে এইভাবে করে যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে এগুলো চলে যাবে সব এখানে আমার প্ল্যানিং ম্যাট্রিক্সেই। মাথায় রাখতে হবে আমার এখন প্ল্যানিং ম্যাট্রিক্সে সব আছে। তাহলে এবার দুই নম্বরে যেটা, এভাবে করে জাস্ট আমি পেস্ট করতে থাকবো, কপি পেস্ট করতে থাকবো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, খুব সিম্পল, এটা 2 মিনিট লাগবে সব মিলে। সব মিলে 2-3 মিনিট লাগবে। আপনি যত ভালো কপি পেস্ট করতে পারবেন তত এটা তাড়াতাড়ি পারবেন। এই একদম এভাবে যদি আপনি করেন এতে কোনো ভুল থাকবে না, অ্যাসেসর দেখে খুশি হয়ে যাবে যে আপনি তো কাজ করতে পারেন। আর যদি আমারটাই রেখে দেন তাহলে কপিরাইটের মামলায় ফেঁসে যাবেন। কত সহজে আমরা একটা অবজারভেশন চেকলিস্ট আমরা বানায় ফেলতেছি। ও ওই ওনার 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 বুদ্ধির কারণে আশরাফুল ইসলাম নাম থেকে যাবে। না, এটা না, সেটা না, কথা হচ্ছে আপনি তো ধরা খাবেন অ্যাসেসরের কাছে, আমার কাছে না। আমি তো আমার এভিডেন্স শেয়ার করে দিয়েছি আপনাদের কাছে। তাহলে আপনি যদি এখন অ্যাসেসরের কাছে আটকে যান তখন আপনাকে বাঁচাবে কে? আচ্ছা দেখেন, আমরা একটা অবজারভেশন চেকলিস্ট বানাই ফেলছি কত সহজে। তাহলে জাস্ট প্ল্যানিং ম্যাট্রিক্স থেকে শুধু পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আমরা নিয়ে চলে আসলাম, চলে সেখানে পেস্ট করে দিয়েছি, আর কোনো কাজ নাই। শুধু উপরের এটা চেঞ্জ করে দিবেন, WSMO লেভেল 2। ঠিক আছে, এছাড়া আর কোনো কাজ আর নাই, বাকি সব সেম। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এইবার লাগবে আরেকটা জিনিস লাগবে, সেটা লাগবে হচ্ছে আপনাদের সেলফ অ্যাসেসমেন্ট গাইড, যেটা দিয়ে অ্যাসেসমেন্ট শুরু হয়। সেলফ অ্যাসেসমেন্ট গাইড সেইটা লাগবে।
আচ্ছা 1 মিনিট থাকলে আবার আরেকটা লিংক দিব, সেটাতে জয়েন করেন, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সেলফ অ্যাসেসমেন্ট গাইড নিয়ে এটা এখানে যেগুলো আছে সেগুলো ওইগুলোই। আমি যদি ইচ্ছা করি যে আমার অবজারভেশন চেকলিস্ট এটা পুরাটা একবারে কপি করে, আমাকে মিটিং আছি নাই, আচ্ছা আবার জয়েন করছি আমরা। আচ্ছা তাহলে আমরা কি কি ডিজাইন করে ফেললাম, সবাই জনকে আমরা আলোচনা করে ফেলি। আমরা ডিজাইন করেছি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স এরকম। এখান থেকে আমরা ডিজাইন করেছি 3টা টুল। তার একটা হচ্ছে এই রিটেন টেস্ট, একটা ছিল জব শিট, এই যে জব শিট, আর আরেকটা ছিল হচ্ছে ওরাল কোশ্চেন। সবগুলো প্ল্যানিং ম্যাট্রিক্স থেকেই ওই ডিজাইন করা। এই যে দেখেন, এই যে কপি পেস্ট করলে এই ঘটনা ঘটে। হ্যাঁ, সবকিছু চেঞ্জ হয়েছে, আরএসএ থেকে গেছে উপরে। হ্যাঁ, এই যে ঝামেলাগুলো সব যত্ন করে করছেন, দেখবেন একটা দুইটা ওয়ার্ড থেকে গেছে, এই ঝামেলা হয়। আচ্ছা এবার তাহলে আমরা চাচ্ছি যে এবার আমরা ডিজাইন করব একটা সেলফ অ্যাসেসমেন্ট গাইড। তো এর মধ্যে আমাদের কাছে অলরেডি আমাদের কাছে আছে হচ্ছে ডেমনস্ট্রেশন অবজারভেশন চেকলিস্ট। তো সেইটাই, সেখানে যা আছে সেটা আমরা একটু কপি নেই, কষ্ট করে কপি নিলাম। এই কপি আমরা চলে যাই সেলফ অ্যাসেসমেন্ট গাইডে। এই সেলফ অ্যাসেসমেন্ট গাইড এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিই। দেখেন চেঞ্জ হয়ে গেছে, পুরো শীটটা 5.3 পর্যন্ত ছিল, বাকিগুলোকে আমরা কেটে দিই। আচ্ছা ডিলিট। আচ্ছা তাহলে এই সেলফ অ্যাসেসমেন্ট গাইডের অনেকটা অংশ কাজ শেষ। ঠিক আছে, এখন যেটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এইখানে যে ফরম্যাটটা লেখা আছে এই ফরম্যাটটাকে চেঞ্জ করে আপনাকে অ্যাকশন ফর্মে যেতে হবে। ঠিক আছে, সেটা করার জন্য যেটা করা দরকার সেটা হলো এই যে এখানে যে অক্সিলারি ভার্ব থাকে সাধারণত চেনার উপায় ইজ ফলোড,
এই ফলোটাকে সামনে নিয়ে গেলেই কাজ শেষ হয়ে যাবে, সামনে নিয়ে যাবে, বাকি কোনো কিছু পরিবর্তনের দরকার নেই, শুধু ইডি আর অ্যাকশন এই যে অ্যামিজার যা আছে কেটে দিলেই কাজ শেষ। এইভাবে করে দ্বিতীয়টা আছে হচ্ছে গার্ডস আর চেকড, তাহলে চেককে সামনে নেবেন, চেককে সামনে নিয়ে যাবেন, আর আর ইডি এগুলো কেটে দিবেন। আপনারা কি দেখতেছেন? আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, জব শিটের জব শিটে যে ল্যাঙ্গুয়েজ এখানে সেই ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে আইডেন্টিফাই সামনে চলে যাবে, এটা কেটে যাবে, আইডেন্টিফাই হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এটার তাহলে এই নিচের যে কয়টা পয়েন্ট আছে এই কয়টা এখনো আমাদের পরিবর্তন করা বাকি। এই লালগুলোর ফর্ম চেঞ্জ করতে হবে। এটা কি আপনারা করতে পারেন না? কে কে বলেন তো? পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে এরকম করতে পারেন না কে কে? সবাই পারবেন না? তাহলে এটা হয়ে গেলে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট গাইডও তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোটামুটি হ্যাঁ, মোটামুটি বেশিরভাগ টুলসই কিন্তু আমাদের রেডি এই অবস্থা পর্যন্ত কাজ করতে পারলে। ঠিক আছে, এখন আপনাদের রেসপন্স করতে হবে যে আপনারা এখান থেকে পারবেন কিনা। এ পর্যন্ত পারলে এই সিবিএলএম এর 90% পড়া শেষ। এটা ডিজাইন সিবিএ কম্পিটেন্সি বেজ অ্যাসেসমেন্ট। আপনারা কি পারবেন কিনা এটা একটু বলেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন চেষ্টা করতে হবে। কাজ কিন্তু আপনাদের অনেক, হ্যাঁ, আপনাদের এখন অনেক কাজ জমে গেছে। এই কাজগুলো করতে সময় লাগবে মিনিমাম, যদি খাটাখাটনি ভালো করে করেন তাহলে এটা করতে মিনিমাম ঘন্টা 2-3 সময় তো লাগবেই, ভালো ভালো করলে। আর যারা স্লো, কম্পিউটার ইউজ করার অভ্যাস কম, তাদের আরো বেশি সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটু রিভিউ করি যে যে সকল অ্যাসেসমেন্ট টুলস আজকে আমরা নিয়ে কথা বলেছি এগুলোর নাম কে কি বলতে পারবেন? বলেন, মোকলেস বলেন। নীলা বিশ্বাস, মিউট করেন নীলা বিশ্বাস। আমি করে দিই। হ্যাঁ, মোকলেস বলেন। জি, না না না, শুধু আগে, না না, বিস্তারিত বলা লাগবে না, আপনি শুধু নামগুলো বলেন। হুম, 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 হুম। সেলফ অ্যাসেসমেন্ট গাইড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা অনেকগুলো টুলস আজকে ডিজাইনের ধারণা নিয়েছি। ঠিক আছে, ধারণা নিয়েছি, তাহলে টুলসগুলো আপনাকে সিরিয়ালি মাথায় রাখতে হবে। হ্যাঁ, অ্যাসেসমেন্টে আমরা যারা বসেছি, অ্যাসেসমেন্টে বসিনি এরকম কেউ তো আর নাই, ক্যান্ডিডেট হিসেবে তো সবারই বসা হয়েছে। তাহলে সেক্ষেত্রে যে বিষয়গুলো আমরা সিরিয়ালি পাই, যে অ্যাসেসর প্রথমেই যে কাগজটা দেন সেখানে লেখা থাকে সেলফ অ্যাসেসমেন্ট গাইড। হ্যাঁ, তারপরে দেয় হচ্ছে অ্যাগ্রিমেন্ট শিট, এরপরেই থাকে হচ্ছে রিটেন টেস্ট, তারপরে হয় হচ্ছে ডেমনস্ট্রেশন, তারপরে ওরাল। হ্যাঁ,
তাহলে এগুলো যে ধারাবাহিকভাবে থাকে, তাহলে একটার ভিতরে একাধিক কাগজ থাকতে পারে। যেমন যখনই আপনি ডেমনস্ট্রেশনে কথা বলবেন, তখন ক্যান্ডিডেটদেরকে আমাদেরকে দিতে হয় জব শিট, স্পেসিফিকেশন শিট, আর অ্যাসেসরের কাছে থাকে হচ্ছে অবজারভেশন চেকলিস্ট। ঠিক আছে? তাহলে এইভাবে করে এই যে এভিডেন্সের যে ধারাবাহিকতা, আমি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, ওখানে যে ধারাবাহিক বিষয়গুলো আছে, তো এটার ধারাবাহিকতা বারবার একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যাতে সিরিয়ালি আপনি বলতেও পারেন, সিরিয়ালি মাথায় আসে। কারণ যখন আপনি অ্যাসেসমেন্টে ডেমনস্ট্রেশন দিবেন, আপনাকে কিন্তু ধারাবাহিক পারফর্ম করতে হবে, যে কোনটা আগে কোনটা পরে, কোনটা আগে কোনটা পরে। তাহলে এখন থেকে আপনি এগুলো একটা সেট রেডি করে প্রিন্ট করে নিজে নিজে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করবেন, যে এই অ্যাসেসমেন্টে এই এভিডেন্সগুলো আমার রেডি হয়েছে, এটা কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা দিয়ে আপনি একটু প্রেজেন্টেশন প্র্যাকটিস করা শুরু করতে হবে এখন থেকেই। কারণ প্রেজেন্টেশনটা একটু ঝামেলা হয়, একটু প্র্যাকটিস না হলে হয় না। হ্যাঁ, তাহলে আশা করা যাচ্ছে যে মোটামুটি বেশিরভাগ এভিডেন্স যেগুলো আমাদের লাগতেছে, টুলস যেগুলো লাগতেছে, এই বেশিরভাগই আমরা মোটামুটি আজকে থেকে বসলে আশা করা যায় কালকের মধ্যে আপনারা রেডি করতে পারবেন। আমি আশা করছি এরকম। আপনারা এখন কি করতে পারবেন আপনারা জানেন। হ্যাঁ, আমি কি নিশ্চিত হতে পারি কিনা আপনারা রেডি করতে পারবেন কালকে? জি। হ্যাঁ, এটা যেখানে যেখানে অ্যাসেসরের নাম লেখা আছে, সেই নামটা তো হিসাবে অ্যাসেসর লেখার কথা ছিল। যদিও অ্যাসেসমেন্ট সেন্টারে সবগুলো ক্যান্ডিডেটরা লিখে দেয়। হ্যাঁ, ওই পূরণ করার ভিতরে যে টিক চিহ্ন, মার্কিং, কমেন্ট, এগুলো সব অ্যাসেসরের কাজ, ওখানে ক্যান্ডিডেটের কাজ না। অ্যাস- হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো কোনটা কার কাজ। হ্যাঁ, এটার পড়া হচ্ছে পরের সিবিএলএম এ, কন্ডাক্ট, অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেজ অ্যাসেসমেন্ট, সেটাতে আছে যে কোনটা কে করবেন। এখন আমরা হচ্ছে ডিজাইনারের মোডে আছি, আমরা অ্যাসেসমেন্টটা ডিজাইন করছি। সেলফ অ্যাসেসমেন্ট গাইড হচ্ছে ক্যান্ডিডেটের কম্পিটেন্সি আছে নাকি নাই, এটা সে নিজেই নিজেকে যাচাই করবে। হ্যাঁ, কারণ একটু পরে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, হ্যাঁ, সেখানে কি কি আছে, কি কি তার জানতে হবে, এই বিষয়গুলো সে তার ধারণা আছে কিনা। যদি ধারণা না থাকে, তার তো অ্যাসেসমেন্টে বসার দরকার নাই। এই জন্য তাই সে নিজেকে যাচাই করবে, দেখে পরে পরে টিক চিহ্ন দিয়ে দিয়ে। সে যদি বুঝে যে আমি এগুলো পারি, তখন আমাদেরকে টিক চিহ্ন দিয়ে বুঝাবে যে স্যার এগুলো আমি পারি। তখন আমরা বলবো ঠিক আছে, অ্যাসেসমেন্টে বসার জন্য রেডি থাকেন। আর যদি বলে যে আমি এটা পারি না, তখন তাকে বলা হবে আপনি যেহেতু পারেন না, আপনি শিখেন, তারপরে অ্যাসেসমেন্টের জন্য আবার আইসেন। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা ক্লিয়ার হব সামনের, মানে আগামী সেশনে যেটা আলোচনা করব আমরা, সেটা হচ্ছে এই যে অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেজ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টটা কিভাবে অর্গানাইজ করবেন, কিভাবে গ্রহণ করবেন, এটা নিয়ে পড়া আছে। সেটাতে এই পয়েন্টগুলো একদম স্পষ্ট আলোচনা আছে। হ্যাঁ, ওইটা হবে। তাহলে আপাতত আমরা টুলসটা রেডি করে ফেলি। ঠিক আছে, যতদূর পারেন রেডি করে, আমি যে ফরম্যাটসটা দিয়েছি ওটাও হতে পারে, অথবা অন্য কোনো জায়গা থেকে কালেক্টেডও হতে পারে। আপনারা একটা ফাইলের ভিতরেই এই অ্যাসেসমেন্ট অংশের যতগুলো আছে, শুধু প্রথমের দুইটা বাদ দিয়ে, ওই যে হ্যাজার্ড আর হচ্ছে হাউসকিপিং বাদ দিয়ে শেষের যেগুলো আছে, এগুলো আপনারা আশা করছি রেডি করবেন। রেডি করে আমাকে সেন্ড করলে আমি বুঝবো যে আপনারা করতেছেন। হ্যাঁ, এই অবস্থা আমি হয়তো চেক করেও দেখতে পারবো কত দূর হচ্ছে না হচ্ছে। এই অবস্থা দিয়ে তাহলে আগামীকাল আপনারা কাজকর্ম করবেন। আমরা আবার পরশুদিন ইনশাল্লাহ রেডি টুলস সহ অ্যাসেসমেন্ট গ্রহণ করার জন্য বসে যাবে, এটা আশা রাখা যাইতেই পারে।